আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে পরিসংখ্যান বিভাগের থার্ড ইয়ারের স্টুডেন্টদের রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে একটা ক্লাস নিব। তোমাদের কোর্স কোড হচ্ছে স্ট্যাট H303। তোমাদের কোর্স টাইটেল রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে আমরা এর আগে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। তোমরা জানো সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস উপরে ক্লাস নিয়েছি আমরা। পরবর্তীতে মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস শুরু করেছি। মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস তোমাদের একটা ক্লাস বা দুটা ক্লাস একটা ক্লাস হয়েছে। আমরা জানি মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসটা কি। Multiple regression analysis generally explain the relationship between multiple independent or predictor variables and independent or criterion variable। অর্থাৎ দুই বা তার বেশি থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাদের সাথে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনশিপ যেভাবে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় মাল্টিপল রিগ্রেশন। A dependent variable is modeled as a function of several independent variables with corresponding coefficients along with the constant term। অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন কতগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ফাংশন হিসেবে প্রেজেন্ট করা হয় উইথ দেয়ার কোএফিসিয়েন্টস, তখন সেই মডেলটাকে আমরা বলি মাল্টিপল রিগ্রেশন মডেল। মাল্টিপল রিগ্রেশন requires two or more predictor variables and this is why it is called multiple regression। অর্থাৎ এটাকে কেন মাল্টিপল রিগ্রেশন বলা হচ্ছে, আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনে কি করেছিলাম, একটা প্রেডিক্টর ভেরিয়েবল নিয়ে কাজ করেছিলাম, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা জানো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে প্রেডিক্টর ভেরিয়েবলস বলা হয়। তো মডেলে যখন আমরা দুইটা বা তার বেশি প্রেডিক্টর ভেরিয়েবল নিয়ে কাজ করি কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, তখন তাকে আমরা বলি মাল্টিপল রিগ্রেশন। যেহেতু এখানে দুইটা বা তার বেশি প্রেডিক্টর ভেরিয়েবল নিয়ে কাজ করা হয় এজন্য এটাকে বলা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন। অর্থাৎ দুইটা বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশন রিপ্রেজেন্ট করা হয় বা ব্যাখ্যা করা হয় যে রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে, তাকে বলা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস। এখানে আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি যে y is equal to b1 x1 b2 x2 up to bn xn plus c. Here bi's are the regression coefficient which represent the value at which the criterion variable change when the predictor variable change। এটা একটা মডেল রিগ্রেশন মডেল দিয়ে দেখালাম আমরা। আরেকটা মডেল দেখি যেটা আমরা গত ক্লাসে এই টাইপের মডেল ব্যাখ্যা করেছিলাম বা একটা ফর্মুলা বলতে পারি। সেটা হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ y is equal to beta 0 plus beta 1 x1 plus এখানে beta 2 x2 up to beta n xn plus error। এখানে আমরা দেখতে পাচ্ছি যে n সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আছে যেটা হচ্ছে x1 x2 up to xn, আর y হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে y টাকে আমরা বলবো প্রেডিক্টেড ভ্যালু অফ দা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাট বিটা 0 হচ্ছে y ইন্টারসেপ্ট। এটাকে আমরা বলি ভ্যালু অফ y when all other parameters are set to 0। দেন বিটা 1 x1 কে আমরা কি বলছি, the regression coefficient beta 1 of the first independent variable x1। অর্থাৎ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য যেটা কোফিশিয়েন্ট সেটাকে বলছি আমরা বিটা 1। একইভাবে আমরা বিটা 2 আপ টু বিটা 3 আপ টু বিটা n পর্যন্ত বিটা n কে আমরা বলছি the regression coefficient of the last independent variable, যেটাকে আমরা বলছি xn। তাহলে আমাদের এখানে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে ততগুলো কোএফিশিয়েন্ট থাকবে, দ্যাট ইজ
যদি দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে আমাদের এখানে মডেলটা কি হতো তোমরা জানো, y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 x2। তিনটা যদি হতো একইভাবে beta 1 x1 beta 2 x2 plus beta 3 x3, এখানে আমরা n সংখ্যক ভেরিয়েবলের কথা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা বলেছি। ইটাকে আমরা কি বলি, বা এপসিলনকে আমরা বলি মডেল এরর। এটা দিয়ে কি বোঝায়, হাউ মাচ ভেরিয়েশন দেয়ার ইজ ইন আওয়ার এস্টিমেট অফ ওয়াই, অর্থাৎ ওয়াই এর এস্টিমেটেড ভ্যালুতে কি পরিমাণ ভেরিয়েশন হচ্ছে সেটা আমরা এরর দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এখানে আমরা দেখি যে একটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল এবং তার ব্যাখ্যা, মডেলটার বিভিন্ন ভেরিয়েবল এবং কোএফিসিয়েন্টের ব্যাখ্যা দিয়েছি। আমরা গত ক্লাসে এই মডেল নিয়ে অনেক আলোচনা করেছি, আজকেও আবার তোমাদের একটু মনে করে দেওয়ার জন্য আমরা আবার একটু এই মডেলটা নিয়ে আলোচনা করলাম, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। যেহেতু আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিসে এখন আছি, তো মডেলটা সম্বন্ধে আমাদের কিন্তু স্পষ্ট ধারণা থাকতে হবে, তাহলে আমরা অ্যানালাইসিসটা সহজেই বুঝতে পারবো। এখন আমরা যাচ্ছি গত ক্লাসের কন্টিনিউশন। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম প্যারামিটার এস্টিমেট করেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের মডেলটা ছিল টু ভেরিয়েবলের জন্য, যে y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 x2 plus epsilon। এরকম একটা ভেরিয়েবলের জন্য আমরা beta 1 beta 2 এস্টিমেট করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে এস্টিমেটেড ভ্যালুগুলো কি। এখন আমরা আজকে যেটা দেখব, এই ভেরিয়েবলগুলোর ভ্যারিয়েন্স অফ দ্য এস্টিমেটরস। আমরা আজকে ভ্যারিয়েন্স অফ দ্য এস্টিমেটর আজকে একটু দেখে নিচ্ছি। তোমরা খেয়াল করো, গত ক্লাসে প্যারামিটার এস্টিমেট করতে গিয়ে আমরা প্রথমে এরর টার্ম বের করেছিলাম সাম অফ প্যারামিটার। লিস্ট স্কয়ার মেথডে প্যারামিটার এস্টিমেশনে আমরা দেখি যে কোনো একটা মডেল থেকে এরর টার্ম বের করে সেখান থেকে আমরা কি করি, এরর টার্ম বের করে সেখানে আমরা প্যারামিটারগুলোর সাপেক্ষে ডিফারেন্সিয়েট ইজ ইকুয়াল টু 0। একবার বিটার সাপেক্ষে বিটা 1, একবার বিটা 1 এর সাপেক্ষে করি, বিটা 2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে সেটাকে আমরা মিনিমাইজ করি, দ্যাট ইজ সেটার মানটা আমরা 0 ধরি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এস কে বলা হচ্ছে এরর সাম অফ স্কয়ারস, সেটাকে আমরা বিটা 2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। এখানেও আমরা বিটা 1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছিলাম আগেরটাতে, তো সেটার একটা ইকুয়েশন আমরা পেয়েছি, এটাকে নাম্বার অফ ইকুয়েশন 3। তোমরা খেয়াল করো, এটা ছিল বিটা 1 সাম অফ x1i মাইনাস x1 বার হোল স্কয়ার প্লাস বিটা 2 সাম অফ x1i মাইনাস x1 বার ইনটু সাম অফ ইনটু x2i মাইনাস x2 বার মাইনাস সাম অফ প্রোডাক্ট অফ xy। তো এই টার্মটা এসেছিল বিটা 1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এবং এটাকে আমরা 0 ধরেছিলাম। দেন আমরা বিটা 2 এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করেছিলাম, সেটার মানটা দেখো ইকুয়েশন 5 এ যেটা আসছে, যে বিটা 1 ইনটু সাম অফ প্রোডাক্ট অফ x1i x2i প্লাস বিটা 2 সাম অফ স্কয়ারস অফ x2i মাইনাস সাম অফ প্রোডাক্ট অফ x2i মাইনাস x2 বার ইনটু yi মাইনাস y বার ইজ ইকুয়াল টু 0 সিমিলার অ্যাজ 3। এটাকে আমরা ইকুয়েশন 4 ধরেছিলাম। এখন আমরা ভেরিয়েন্স বের করার জন্য আমরা যেটা দেখব, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি পাই দেখো তোমরা, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি, এখানে বলা হয়েছে যে দ্য নরমাল ইকুয়েশন 3 and 5 ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম। আমরা ধরে নিয়েছি এখানে যে x1i মাইনাস x1 বার ইজ ইকুয়াল টু স্মল x1 এবং ক্যাপিটাল yj মাইনাস y বার ইজ ইকুয়াল টু স্মল y। তাহলে এটা ধরে নেওয়ার ফলে আমরা ইকুয়েশন 3 ক্যান বি রিটেন অ্যাজ বিটা 1 এস্টিমেট sum of x1 square plus beta 2 estimate sum of x1 x2 is equal to x1 y। তোমরা দেখো আবার আমরা দেখে নিচ্ছি, নাম্বার অফ ইকুয়েশন 3 কি ছিল, এই টার্মগুলো ছিল, আমরা এটাকে ধরেছি স্মল x, এটাকে ধরেছি স্মল y, ধরে আমরা এখানে
যেটা পেয়েছি সেই মানটা আমরা লিখেছি। এখন 3 নাম্বার থেকে এটা পেয়েছি এবং 5 নাম্বার ইকুয়েশনে আমাদের যেটা ছিল ওখানে আমরা x2i - x2 বার x2 ধরেছি। অর্থাৎ দেখো 5 নাম্বার ইকুয়েশনে আমরা এটাকে x1 ধরেছিলাম আগেরটাতেই, এখানে x2 ধরেছি। তাহলে আর yi - y বার আমরা ধরেছিলাম y1। তো এই মানগুলো আমরা ইকুয়েশন 5 এ আবার বসিয়ে আমরা কি পেয়েছি দেখো, β1 sum of x1 x2 plus β2 estimate sum of x2 square is equal to sum of x2 y, sum of product x2 y। অর্থাৎ আমরা এখানে ইকুয়েশনে কিন্তু এই টার্মটাকে আমরা ডান পাশে নিয়ে গিয়েছি, এখানেও এই প্রোডাক্ট টার্মটাকে যেখানে আমাদের কোএফিসিয়েন্ট আছে এগুলো এক পাশে রেখেছি, আর প্রোডাক্ট টার্মটাকে ভেরিয়েবল সহ ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে প্রোডাক্ট টার্ম কোএফিসিয়েন্ট ছাড়া সেই অংশটাকে আমরা ডান পাশে নিয়ে গিয়েছি। নেওয়ার পরে আমরা এরকম দুটো ইকুয়েশন পেয়েছি। এখন the known term appearing on the left hand side of above equation may be written in the form of a determinant। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অফ above equation আমরা কি এইভাবে তাহলে লিখতে পারি যে ডিটারমিনেন্ট a is equal to sum of product of x1 square sum of product x1 x2। দেখো এখান থেকে সরাসরি এটা আসছে product of x1 x2 sum of squares of x2 square is equal to আমরা কি লিখেছি x1 square sum of x2 square minus x1 x sum of product of x1 x2 whole square, that is এখানে আমরা এই দুইটা গুণ করেছি ক্রস করে, যেটা ডিটারমিনেন্টের ফর্মুলা অনুযায়ী AD minus BC। ঠিক আছে, যদি এটা একটা ম্যাট্রিক্স হয় A B C D তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে AD minus BC, সেই ফর্মুলায় আমরা এখানে এই রেজাল্টটা পেয়েছি। তারপর এখানে বলা হয়েছে যা the variance of each parameter is the product of sigma square multiplied by the ratio of cofactor associated with the parameter divided by the determinant। তাহলে আমরা পাই variance of β1 is equal to sigma square cofactor of sum of x1 square divided by determinant, that is determinant এর রেজাল্ট আমরা জানি সেটা হচ্ছে sum of x square sum of x1 square into sum of x2 square minus sum of x1 x2 sum of product of x1 x2 whole square। তাহলে আমরা দেখো variance of β1 কে পাচ্ছি কিভাবে sigma square cofactor of sum of x1 square divided by determinant। তাহলে এটা পাচ্ছি, মানটা বসিয়ে দিয়েছি। একইভাবে variance of β2 আমরা পেয়েছি কি যে sigma square আবার cofactor of x3 square divided x2 square divided by determinant। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে cofactor of x1 square এটাকে আমরা এটা লিখেছি ডিভাইডেড বাই ডিটারমিনেন্টের মানটা আমরা লিখেছি। এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ β1 and β2। তাহলে কোভ্যারিয়েন্স অফ β1 β2 কি হবে কোফ্যাক্টর অফ সাম অফ প্রোডাক্ট অফ x1 x2 তো ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট। তাহলে আমরা এটাও ইকুয়াল টু ইজিলি আমরা কোভ্যারিয়েন্সটাও আমরা এভাবে লিখতে পারি যে সিগমা স্কয়ার ইনটু সাম অফ প্রোডাক্ট অফ x1 x2 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ a। এইভাবে আমরা একটা মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশন বা মাল্টিপল রিগ্রেশন মডেল থেকে ফর টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ এখানে আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করেছি, হচ্ছে একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। তো এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য আমাদের প্যারামিটার ছিল কি β1 β2, এই দুইটার জন্য ভ্যারিয়েন্স এবং কোভ্যারিয়েন্স আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে যে ওয়েতে আমরা প্যারামিটার এস্টিমেট করেছিলাম সেই ওয়েতে আমরা β1 β2 এর সাথে দুইটারই ইকুয়েশন পেয়েছিলাম, সেই দুইটা ইকুয়েশনকে সলভ করে আমরা ভ্যারিয়েন্স অফ β1 এবং ভ্যারিয়েন্স অফ β2 করেছি এবং
কোভ্যারিয়েন্স অফ বিটা 1 এস্টিমেট বিটা 2 এস্টিমেটও আমরা বের করলাম। খুবই সিম্পল মেথড, তোমাদের একটু প্র্যাকটিস করলেই মনে থাকবে। এবং যেটা হচ্ছে যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন আমরা শুধু একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করেছিলাম, এখানে জাস্ট একটু এক্সটেনশন অফ মাল্টিপল রিগ্রেশনটা কি, মাল্টিপল রিগ্রেশনটা হচ্ছে এক্সটেনশন অফ সিম্পল রিগ্রেশন। তো এক্সটেনশন আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছি, একইভাবে তিনটা বা চারটা, তো আমরা এখানে দুটা নিয়েই কাজ করি আপাতত, কারণ অনেক বেশি বেশি ভেরিয়েবল নিলে সেটা অ্যানালাইসিসটা অনেক জটিল এবং দীর্ঘ সময় সাপেক্ষ। আমরা তোমাদের জন্য এই জন্য দুটো পর্যন্তই আপাতত অ্যানালাইসিস, দুটা ভেরিয়েবল নিয়েই যে মডেলটা হয়েছে, দুটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটার অ্যানালাইসিস নিয়ে আমরা আজকে কাজ করছি। তাহলে আমরা প্যারামিটার এস্টিমেশন শিখেছি এবং আজকে যেটা দেখলাম বিটা 1 আর বিটা 2 এর ভ্যারিয়েন্স এবং তাদের কোভ্যারিয়েন্স বের করলাম। এখন আমরা দেখি যে discuss the এখন ANOVA দেখি analysis of variance for the model, ঠিক আছে? আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জন্য ANOVA টেবিল করেছিলাম, আজকে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের জন্য ANOVA টেবিলটা দেখি কিভাবে আমরা ANOVA টেবিলটা তৈরি করব। অথবা এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে হাউ উইল ইউ টেস্ট দ্য significance of overall regression coefficient, এটা কোশ্চেন। আর যদি তোমাকে বলে যে ডিসকাস দ্য অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স ফর দ্য মডেল y is equal to alpha plus beta 1 x1 beta 1 x1i plus beta 2 x2i plus ei, এই মডেলটার জন্য তোমাদের যদি ANOVA টেবিল তৈরি করতে বলে, অথবা যদি বলে সিগনিফিকেন্স, হাউ উইল ইউ টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ ওভারঅল রিগ্রেশন কোএফিসিয়েন্ট, দুইটা কিন্তু একই কোশ্চেন। তাহলে আমরা একটু দেখে নেই, কারণ এখানে তোমাদের বিটা 1 আর বিটা 2 এর এস্টিমেটটা কিন্তু আমরা যেভাবে ওএলএস মেথডে করেছিলাম, লিস্টেড স্কয়ার মেথডে এস্টিমেট করেছিলাম, সেই মানগুলো আমাদের এখানে জানা থাকতে হবে। তাহলে আমরা দেখি যে ধরে নিচ্ছি যে একটা রিগ্রেশন মডেল y1 x1 and x2 is yi is equal to alpha plus beta 1 x1i plus beta 2 x2i plus ei, এখানে i is equal to 1 to up to n. Here alpha constant আমরা জানি এটাকে স্লোপ বলা হয়, beta and beta 2 are called partial regression coefficient of x1 and x2 respectively. এখন আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম বিটা 1 আর বিটা 2 এর এস্টিমেটেড ভ্যালু যেটা ছিল, যে বিটা 1 estimated is equal to sum of square is x2 sum of product of x1y sum of squares of x1 x2 sum of product of x2y divided by sum of squares of x1 x2 sum of squares of x1 sum of squares of x2 minus sum of product of x2, এভাবে আমরা বিটা 1 এবং বিটা 2 এস্টিমেটেড ভ্যালুটা বের করেছিলাম ওএলএস মেথডে। দেন আমরা দেখি যে বিটা 1 বিটা 2 এবং আলফা আমরা পেয়েছিলাম y বার মাইনাস বিটা 1 এস্টিমেট x1 বার বিটা 2 এস্টিমেট x2 বার, বিটা 1 এস্টিমেট বিটা 2, এভাবে আমরা পেয়েছিলাম যে alpha is equal to 0. So the estimated line of regression is yi estimated value is equal to alpha estimated plus beta 1 estimate x1i plus beta 2 estimate x2i. এখন আমরা ডিকম্পোজ টোটাল সাম অফ স্কয়ারস আমরা জানি yi minus y bar whole square, sum of yi minus y bar whole square হচ্ছে টোটাল সাম অফ স্কয়ারস। এটা তোমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনেও এটা শিখেছিলে যে কিভাবে টোটাল সাম অফ স্কয়ারস কে আমরা দুইটা ভাগে ভাগ করি। তাহলে আমরা এখানে দেখো যে এই টোটাল সাম অফ স্কয়ার কে আমরা দুই ভাগে ভাগ করেছি, y i এস্টিমেটেড ভ্যালু প্লাস y এস্টিমেট, একবার মাইনাস করেছি একবার প্লাস করেছি, y i এস্টিমেটেড ভ্যালুটাকে একবার মাইনাস করেছি আর একবার
প্লাস করে আমরা দুই ভাগে ভাগ করেছি, তখন আমরা পেয়েছি yi estimated minus y bar plus yi minus yi estimated value। a plus b হোল স্কয়ারের ফর্মুলা, এটাকে আমরা ভেঙেছি, অর্থাৎ sum of yi estimated minus y bar whole square plus sum of yi estimated yi minus yi estimated whole square plus 2 sum of product of এই দুইটা টার্মেরই আবার sum of product, that is a square plus b square plus twice ab। সামেশনটা প্রত্যেকটা টার্মের সাথে এসেছে। এখন আমরা দেখি এই প্রোডাক্ট টার্মটা ভাগ করা যায় কিভাবে। সাম অফ প্রোডাক্ট অংশটুকু আমরা কি পাই এটা একটু দেখে নিচ্ছি। এখন আমরা দেখি যে yi minus yi estimated minus y bar into yi minus yi estimated bar yi estimate value, এই দুইটা মানকে আমরা এখানে জাস্ট মানগুলো বসিয়েছি। তোমরা দেখো যে এখানে আমরা yi আর yi estimated এর মানগুলো এখানে আমরা বসিয়েছি। বসানোর পরে আমরা কি করেছি, আলফার সাথে এই অংশটুকু যা যা এসছে আলফার সাথে এইটুকু নিয়েছি, বিটা 1 এর সাথে আবার এটা নিয়েছি, বিটা 2 এর সাথে এটা নিয়েছি এবং আবার নিয়েছি y বার এর সাথে, দ্যাট ইজ এটার সাথে এটা ইনটু এটার গুণফল লিখেছি, x1i কে বাইরে রেখে বিটা 1 এর সাথে লিখেছি, আবার বিটা 2 এর সাথে নিয়েছি এবং y বার এর সাথে নিয়েছি। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার গুণফল আমরা লিখেছি। লিখে দেখো এখানে for estimating alpha, beta 1 and beta 2 we got the following normal equation। এই ইকুয়েশন গুলো আমরা পেয়েছিলাম যে এটা is equal to 0, এটা is equal to 0, এটা is equal to 0, 0 এগুলো মান বসানোর পরে আমরা দেখি যে 2 নম্বর ইকুয়েশনটা আমরা লিখতে পারি যে sum of product of yi estimate minus y bar into সাম না নিয়ে শুধু প্রোডাক্ট অফ yi minus y bar into yi minus y estimated value is equal to alpha into 0 beta 1 into 0 plus beta 2 into 0 minus y bar into 0 is equal to এই টার্মটা অ্যাকচুয়ালি 0 হয়ে গিয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি যে yi minus y bar whole square is equal to, যেহেতু প্রোডাক্ট টার্মটা 0 হয়ে গেছে তাহলে আমাদের বাকি এই দুইটা টার্ম থাকবে। এই দুইটা টার্মকে আমরা কি লিখেছি, এটাকে টোটাল সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু রিগ্রেশন সাম অফ স্কয়ারস প্লাস সাম অফ স্কয়ারস অফ এরর, অর্থাৎ এরর সাম অফ স্কয়ারস। ঠিক আছে, এখন টোটাল সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি সাম অফ yi মাইনাস y বার হোল স্কয়ার। এটাকে ভাঙলে আমরা এটা পাই যে সাম অফ y স্কয়ার মাইনাস সাম অফ y হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এটা তোমরা জানো বা আগেও এটা অনেক পুরানো জিনিস যে সাম অফ স্কয়ারস কে আমরা এইভাবে ম্যাথমেটিক্যাল টার্মে ভাঙতে পারি। আমরা যখন কোনো প্র্যাকটিক্যালের ম্যাথ করি তখন কিন্তু আমরা সবসময় এই ফর্মুলাটা ইউজ করি, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলা। দেন রিগ্রেশন সাম অফ স্কয়ারস কেও আমরা যদি এখানে মান বসাই, দ্যাট ইজ y এর এস্টিমেটেড ভ্যালু এর মানটা আমরা এখানে যদি বসাই তাহলে আমরা পাচ্ছি y আলফা এস্টিমেটেড ভ্যালু প্লাস বিটা 1 এস্টিমেটেড x1i প্লাস বিটা 2 এস্টিমেট x2i মাইনাস y বার যেটা ছিল সেটা এখানে থাকলো। এখন আবার যদি আমি আলফা এস্টিমেটেড এর ভ্যালুটা এখানে, আলফা এর মান আমরা জানি এটা, এই মানটা আমরা এখানে বসিয়েছি। বসানোর পরে দেখো আমাদের ফাইনালি যেটা থাকবে যে বিটা 1 এস্টিমেট ইনটু x1i মাইনাস x1 বার প্লাস বিটা 2 এস্টিমেট ইনটু x2i মাইনাস x2 বার। এখন আমরা দেখি যে রিগ্রেশন সাম অফ স্কয়ারস কে এভাবে প্রকাশ করার পরে আমরা পাচ্ছি, অলরেডি এটা পেয়ে গেছে, যেটা হচ্ছে যে রিগ্রেশন সাম অফ স্কয়ারস আমাদের আসবে এটা বিটা 1 স্কয়ার ইনটু সাম অফ x1i মাইনাস x1 বার স্কয়ার প্লাস বিটা 2 স্কয়ার সাম অফ x2i মাইনাস x2 বার প্লাস 2 বিটা 1 বিটা 2 x প্রোডাক্ট অফ সাম অফ প্রোডাক্ট অফ x1i
মাইনাস x1 বার ইন্টু x2y মাইনাস x2 বার। এখন এগুলোকে আমরা এভাবে লিখতে পারি s11 s22। তোমরা আগেও এগুলো আমরা আগেও ইউজ করেছি, প্যারামিটার এস্টিমেশনের সময় এই মানগুলো আমরা ইউজ করেছি। এখন β1 স্কয়ার s11 প্লাস β2 স্কয়ার s22 plus 2 β1 β2 into s12 β1 estimate square s11 plus β1 estimate β2 estimate s12 plus β1 estimate square β2 square s22 plus β1 into β2 s12। তাহলে আমরা রিগ্রেশন সাম অফ স্কয়ারস কে আমরা এভাবে লিখতে পারি। এখন এই অংশটুকু β1 estimate into β1 s11 প্লাস β2 s1, এটাকে আমরা যদি এখন β1 এর মান বসিয়ে লিখি তাহলে আমরা পাচ্ছি, ফাইনালি আমরা যেটা পাচ্ছি, এই তোমরা দেখো এখানে একটু ডিটেইলস করে দেয়া আছে মান বসানোর পরে। এভাবে মান বসানোর পরে β1 এর মান ছিল এটা, β2 এর মান এটা। এখন এখানে লসাগু নেওয়া হয়েছে, যেহেতু নিচে দুইটা হর দুইটার মান একই, এটাকে আমরা কমন নিতে পারি বা লসাগু নিতে পারি। নিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা। এটা এখানে আমাদের দেখা যাচ্ছে যে s11 s12 s2i এটা দুইবার আসছে, একটা নেগেটিভ সাইন একটা পজিটিভ সাইন। এটা যদি কেটে দেই তাহলে আমাদের থাকবে জাস্ট এই দুইটা টার্ম, এটা একটা আর এটা। এখান থেকে আবার s11y আমরা কমন নিতে পারি, তাহলে থাকবে আমাদের s11 s22 মাইনাস s12 স্কয়ার, আর নিচে কি ছিল s11 s22 মাইনাস s12 স্কয়ার। তাহলে আমরা পাই β1 estimate sum of product of s1y। এই হর এবং লবের এই দুইটা অংশ একই, যেহেতু এই দুইটা আমাদের কেটে গিয়েছে। সিমিলারলি আমরা কিন্তু β2 into β2 estimate sum of squares of x2 square sum of squares sum of product of s1 to β1 estimate, এটাও আমরা ক্যালকুলেশন করে আমরা পাবো যে β2 into sum of product of x2y। ঠিক আছে? এখন রিগ্রেশন সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি β1 সাম অফ প্রোডাক্ট অফ x1y আর β2 ইনটু সাম অফ প্রোডাক্ট অফ x2y। ঠিক আছে? তাহলে সাম অফ স্কয়ারস অফ এরর আমরা জানি টোটাল সাম অফ স্কয়ারস মাইনাস রিগ্রেশন সাম অফ স্কয়ার। The main purpose of regression analysis is to test whether there is any coefficient of x1 and x2 on dependent variable y. তাহলে আমরা এই এফ টেস্ট করি যখন, তখন আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের অ্যানোভা টেবিলটা করতে হবে। অ্যানোভা টেবিল করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটার কি ইফেক্ট আছে সেটাই টেস্ট করা, যে x1 এবং x2 y এর উপরে এফেক্টেড y, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা x1 এবং x2 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা ইফেক্টেড কিনা বা ইফেক্ট দুইটার মধ্যে কোনো ইফেক্ট আছে কিনা সেটা টেস্ট করার উদ্দেশ্যেই আমরা অ্যানোভা টেবিলটা করে থাকি। এবং সেজন্য আমাদের কিন্তু এই টোটাল সাম অফ স্কয়ারস কে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ারস আর একটা হচ্ছে এরর সাম অফ স্কয়ারস। তাহলে আমরা কিভাবে রিগ্রেশন সাম অফ স্কয়ারস কে দুইটা অংশে ভাগ করি সেটা আমরা দেখে নিলাম। এবং নেক্সট আমরা দেখি যে এই অ্যানোভা টেবিলটা তৈরি করে ফেলি আমরা সবসময় জানি যে অ্যানোভা টেবিলে এই আইটেমগুলো আমাদের থাকে: সোর্স অফ ভেরিয়েশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, সাম অফ স্কয়ারস, মিন সাম অফ স্কয়ারস, আর হচ্ছে এফ এর ক্যালকুলেটেড ভ্যালু। বাট এখানে তোমরা আরেকটা কলাম করতে পারো যেটাকে আমরা বলি এফ টেবুলেটেড ভ্যালু। এই কলামটা আমরা এখানে করে নিই, তাহলে আমাদের কমেন্টস লিখতে সুবিধা হয়। এখন আমরা
যেটা করি যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমাদের এখানে দুইটা, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x1 এর জন্য β1 আর হচ্ছে x2 এর জন্য β2। আমরা নাল হাইপোথিসিস অ্যানোভা টেস্টের সময় আমরা নাল হাইপোথিসিস ধরে নিই যে β1 β2 0, অর্থাৎ রিগ্রেশন কোএফিসিয়েন্ট দুইটার মান β1 দুইটাই 0, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের দ্বারা ইফেক্টেড নয়, এটা আমরা কিন্তু নাল হাইপোথিসিস ধরে নিচ্ছি। দেন আমরা একটা অ্যানোভা টেবিল করি। রিগ্রেশনস একটা হচ্ছে সোর্স অফ ভেরিয়েশন, আমাদের এখানে টোটাল ভেরিয়েশনটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ারস আর একটা হচ্ছে এরর সাম অফ স্কয়ার। তো সোর্স অফ ভেরিয়েশন কিন্তু আমাদের দুইটা, একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে এরর, ঠিক আছে। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কে রিগ্রেশনের জন্য, যেহেতু আমাদের কে সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আর সাম অফ স্কয়ারস হচ্ছে দুইটা, রিগ্রেশন সাম অফ স্কয়ারস আর একটা হচ্ছে এরর সাম অফ স্কয়ারস। এখন রিগ্রেশন সাম অফ স্কয়ারস কে তার ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করলে আমরা পাবো মিন সাম অফ স্কয়ারস অফ রিগ্রেশন, আর সাম অফ স্কয়ারস অফ এরর কে আমরা তার ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করে পাবো মিন স্কয়ারস অফ এরর। তাহলে মিন স্কয়ারস অফ এরর, মিন স্কয়ারস অফ রিগ্রেশন আর মিন স্কয়ারস অফ এরর, এই দুইটা রেশিওকে আমরা বলি এফ, ক্যালকুলেটেড এফ। অর্থাৎ রিগ্রেশনের সাম অফ স্কয়ারস এর যে মিন ভ্যালুটা বের করি সেটাকে আমরা এরর সাম অফ স্কয়ারস এর মিন ভ্যালু দ্বারা ভাগ করে আমরা কি পাবো, এফ এর ক্যালকুলেটেড মান। তারপরে আমরা একটা এফ এর টেবিল ভ্যালু বের করব, সেটা এফ টেবিল থেকে। তোমরা জানো যে এফ টেবিলে কিন্তু আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু দুইটা, একটা হচ্ছে রিগ্রেশনের জন্য আর একটা হচ্ছে এররের জন্য। আমরা একদিকে দেখব রিগ্রেশনের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম, আর এক পাশে দেখব এররের ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে। এই দুইটার কম্বিনেশনে আমরা আলফা লেভেল অফ সিগনিফিকেন্সে এটা 5% হতে পারে অথবা 1% হতে পারে, 0.05 অথবা 0.01 লেভেলে আমরা এফ এর একটা টেবিল মান বের করব। এবং বরাবরের মতোই তোমরা যদি দেখো যে ক্যালকুলেটেড ভ্যালু অফ এফ ইজ লেস দ্যান টেবুলেটেড ভ্যালু অফ এফ, তখন কিন্তু আমরা নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করি, ঠিক আছে। আদারওয়াইজ কি হবে, নাল হাইপোথিসিসটা রিজেক্ট। যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে কম হয় তাহলে আমরা কি বলবো, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আর অ্যাকসেপ্টেড হলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে β1 is equal to β2 is equal to 0, that is there is no significant effect of independent variable on dependent variable, clear। যদি β1 is নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয় তার মানে কি কোএফিসিয়েন্ট গুলো 0, কোএফিসিয়েন্ট 0 মানেই হচ্ছে ওভারঅল ইনসিগনিফিকেন্ট হয়ে গেল, দ্যাট ইজ there is no effect। আমরা তখন কমেন্টটা কি লিখবো, কমেন্ট বা ডিসিশনটা আমরা কি লিখবো, ডিসিশনটা লিখবো যে there is no effect of independent variable on dependent variable। আর যদি দেখা যায় যে নাল ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে বড় বা বেশি, তখন কিন্তু আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব এবং অল্টারনেটিভ হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব। তখন আমাদের ডিসিশনটা কি হবে যে there is significant effect of independent variables on dependent variables। রিজেক্ট হলে ইফেক্ট নেই, আর যদি নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট যদি হয় তখন আমরা বলবো যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা ইফেক্টেড না। বাট যদি আমরা দেখি যে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হলো তখন কিন্তু আমরা বলবো যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা ইফেক্টেড, that is there is coefficient is significant। কখন সিগনিফিকেন্ট, যদি ক্যালকুলেটেড মানটা টেবিল মানের চেয়ে বেশি হয়। তো বিভিন্ন ভাবে এটার ব্যাখ্যা দেওয়া যায়, তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা কখন এটাকে ইনসিগনিফিকেন্ট বলছি আর কখন সিগনিফিকেন্ট বলছি। ইনসিগনিফিকেন্ট হলে আমাদের কমেন্ট বা ডিসিশনটা কি হবে এবং সিগনিফিকেন্ট হলে কমেন্ট বা ডিসিশন কি হবে, এটা তোমাদের
আইডিয়া থাকতে হবে। তোমরা পুরো অঙ্কটা করে আসো পরীক্ষার হলে, আমরা খাতা দেখতে গিয়ে দেখি যে থিওরিটিক্যালি হয়তো অতটা সমস্যা হয় না, বাট প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন তোমরা অ্যানোভা টেবিল করো এবং সিগনিফিকেন্সি টেস্ট করো, তখন কিন্তু তোমরা কমেন্ট লিখতে যে অনেকেই ভুল করো, যে ইনসিগনিফিকেন্ট এর বেলায় সিগনিফিকেন্ট লিখে আসতেছো, বা সিগনিফিকেন্ট হলো কিন্তু ইনসিগনিফিকেন্ট লিখে আসছো। এই ভুলগুলো যেন তোমাদের না হয়, সেই জন্য কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে হাইপোথিসিস আমরা ধরেছি যে ইনসিগনিফিকেন্ট, এবং ক্যালকুলেটেড ভ্যালুটা যদি লেস দেন টেবিলেটেড ভ্যালু, তখনই কিন্তু আমরা বলবো ইনসিগনিফিকেন্ট। ঠিক আছে, ইনসিগনিফিকেন্ট আমরা কখন ধরছি, কখন বলছি যে যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে কম হয়, তখন আমরা বলি ইনসিগনিফিকেন্ট। তো এভাবে আমরা সিগনিফিকেন্সি টেস্ট করি অ্যানোভা টেবিলের মাধ্যমে। তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে সিম্পল লিনিয়ার রিগ্রেশনেও তোমরা এটা করেছো ফর ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাট মাল্টিপলে কিন্তু আমরা এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাহায্যে এই টেস্টগুলো করি। তোমাদের দুইটার বেলায় সিম্পল রিগ্রেশনের কনসেপ্টটা ক্লিয়ার হলে মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসেও কিন্তু তোমরা এটা ইজিলি তোমরা এটা লিখতে পারবে যে ইনসিগনিফিকেন্ট এবং সিগনিফিকেন্সি টেস্টটা তোমাদের কাছে কঠিন কিছুই মনে হবে না। তাহলে আমরা আজকে যা করলাম আবার একটু দেখে আসি, যে আমরা শুরু করেছিলাম মেইনলি আমরা একটু কনসেপ্ট নিয়ে আবারও গত ক্লাসে যেগুলো করেছিলাম তার ধারাবাহিকতা আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিসের কনসেপ্টটা নিয়ে একটু কথা বলেছি। তারপরে একটা মডেল ব্যাখ্যা করেছি, ভ্যারিয়েন্স এস্টিমেটর দ্বারা ভ্যারিয়েন্স অফ দ্য এস্টিমেটর বের করেছি। এরপরে আমরা দেখেছি যে এরপরে আমরা বিটা 1 বিটা 2 এর এস্টিমেটের ভ্যালুগুলো নিয়ে সেটার রিলেশন টোটাল সাম অফ স্কয়ারস কে বিভাগে ভাগ করে তার অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেবিল তৈরি করেছি, এবং টেস্ট কিভাবে করতে হয় সেটাও আমরা আজকে দেখে নিলাম। তো তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো এবং মনোযোগ দিয়ে ক্লাস করবে তোমরা। আমরা এটাই আশা করব যে অনলাইনে ক্লাস কার্যক্রম যেন আমাদের কাজে লাগে এবং এটার ফ্রুটফুল হয়, এটা তোমরা একটু চেষ্টা করবে। না হলে তো আমরা কষ্ট করে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তোমরাও কষ্ট করে ক্লাস করো, এগুলো একটু কন্টিনিউশন রাখার চেষ্টা করবে, যাতে পরীক্ষার জন্য তোমরা নিজেরা নিজেদেরকে তৈরি করে ফেলতে পারো এবং সাবজেক্টটার উপরে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার থাকে। এই জন্য আমরা তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তোমরা এগুলো একটু খেয়াল করে প্র্যাকটিস করবে আশা করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।